নমস্কার। গল্পকথার ডালি বাই জুলিয়া চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যে সকল শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই সশ্রদ্ধ প্রণাম। বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দত্তা উপন্যাসটি পাঠ করে। আপনাদের অনেকের কাছ থেকে অনুরোধ পেয়ে আমি এই উপন্যাসটি পাঠ করে শোনাবার জন্য উৎসাহ পেয়েছিলাম। একে একে 9টি পর্ব আপনাদের আমি শুনিয়েছি। আজ আমি শোনাব 10ম পর্ব। তার আগে আমি একটুখানি বলে নিই আগে কি ঘটেছিল। তবুও আমি সকলকে জানাচ্ছি, যারা আগের পর্বগুলো শোনেননি তারা অবিলম্বে আগের পর্বগুলো শুনে নিন, তাহলে নতুন পর্ব শুনতে বুঝতে সুবিধা হবে। গ্রামের 3 বন্ধু জগদীশ, বনমালী, রাসবিহারী ছোটবেলা থেকে পাঠশালায় পড়ার সময় থেকেই তারা ঠিক করেছিল বড় হয়ে একসাথে একভাবে এক জায়গায় থেকে তারা যে কাজ করবে, তার যে অর্থ উপার্জিত হবে সেই অর্থ তারা সমাজ কল্যাণে ব্যয় করবে। কেউ কখনো বিবাহ করবে না। কিন্তু পরবর্তীকালে তারা সেই কথা নিজেদের মধ্যে রাখতে পারেনি। তারা প্রত্যেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং তাদের প্রত্যেকেরই সন্তান নিয়ে তারা সংসার করার জন্য বিভিন্ন জায়গায় চলে গেছিল। জগদীশের এক ছেলে নরেন, সে ডাক্তারি পাশ করেছিল। বনমালী কলকাতায় চলে এসে সেখানে ব্যবসা শুরু করেন এবং তার একমাত্র কন্যা বিজয়া। আর রাসবিহারী, তিনিও কলকাতায় চলে আসেন। তার একমাত্র পুত্রের নাম বিলাস। বনমালী, রাসবিহারী এবং জগদীশ, তারা 3 জনে 3 জায়গায় ছিটকে পড়েন। কিন্তু বনমালী জগদীশকে জানিয়েছিলেন যে তার ছেলের সঙ্গে তার মেয়ের বিবাহ দেবেন, কিন্তু কালের নিয়মে সেটা সম্ভব হয়নি। তাই তার মৃত্যুর সময় তিনি বলে গেছিলেন জগদীশের ছেলের সঙ্গে যেন কোনোভাবে কোনো অন্যায় আচরণ না করে তার কন্যা বিজয়া। কারণ জগদীশ তার মৃত্যুর সময় অনেক ধার দেনা করে গেছিলেন বনমালীর কাছে এবং সেটা তিনি শোধ করে দিতে পারেননি। এদিকে বিলাস, সে বনমালীবাবুর অবর্তমানে তার সম্পত্তির দেখাশোনা এবং বিজয়ার দেখাশোনার দায়িত্ব স্ব-ইচ্ছায় নিজের কাঁধে তুলে নেন তার পিতা রাসবিহারী বাবুর প্ররোচনায়। তাই গ্রামে এসে তারা ঠিক করে যাতে রাসবিহারী বাবু বিলাসকে বোঝায় জগদীশবাবুর ছেলের সব সম্পত্তি যেন তারা করায়ত্ত করে এবং সেইখানে তারা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে গ্রামে সেখানে মন্দির স্থাপন করা হোক। কিন্তু যখন বিজয়া জানতে পারে যে জগদীশবাবুর একমাত্র পুত্র নরেন সেখান থেকে বিনা দোষে চলে যাচ্ছিল, বিনা বাক্য ব্যয়ে তার সমস্ত সম্পত্তি ছেড়ে চলে যেতে চেয়েছিল, এবং তখনই বিজয়া তাকে ডেকে আনেন এবং তার একমাত্র একটা অণুবীক্ষণ যন্ত্র তার ডাক্তারি পড়ার সময় দরকার ছিল বলে তিনি কিনেছিলেন, সেটাও তিনি বিক্রি করে দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বিজয়ার কাছে। বিজয়া কিন্তু সেটা কেনার একটা প্রলোভন বলা যেতে পারে, একটা ছলনার আশ্রয় নিয়ে নরেনকে বাড়িতে এনে খাওয়ানোর চেষ্টা করেন। চলুন শুরু করা যাক 10ম পর্ব। যখন থালাটা টেবিলের ওপর বিজয়া দিয়ে বলেছিল
যে একটু যেন তিনি খেয়ে নেন। নরেন উদাস কণ্ঠে তখন জবাব দিল, আমার এখন খেতে ভালো লাগছে না। আমার এই ভারী অণুবীক্ষণ যন্ত্রটা নিয়ে এলাম, আবার তো আমাকে বয়ে নিয়ে যেতে হবে। তখন নরেন খাড়া হইয়া বসিয়া রহিল। দেখিয়া পুনরায় সে কহিল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি না হয় নিয়ে নেব। আপনাকে কষ্ট করে বয়ে নিয়ে যেতে হবে না আপনার এই যন্ত্রটা। আপনি খেতে আরম্ভ করুন তো। বিজয়ার কথায় নরেন্দ্র নিজেকে অপমানিত মনে করিয়া বলিল, আপনাকে দয়া করতে তো আমি বলিনি। আমি কি আপনাকে অনুরোধ করেছি এটা নেওয়ার জন্য? বিজয়া কহিল, সেদিন কিন্তু করেছিলেন, যেদিন মামার হাতে, মানে মামার হয়ে বলতে এসেছিলেন। বলুন, করেননি? সে তো পরের জন্য, নিজের জন্য তো নয়। এই অভ্যেস আমার নেই, বুঝেছেন? কথাটা যে কতদূর সত্য বিজয়ের তাহা অগোচর ছিল না, সেই হেতু একটু গায়েও লাগিল। কহিল, যাই হোক, ওটা আপনার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে না, ওখানেই থাকবে। আচ্ছা বসুন না খেতে, বারবার বলছি। নরেন সন্দিগ্ধ স্বরে জিজ্ঞাসা করিল, তার মানে? বিজয়া কহিল, উফ, কিছু একটা আছে বই কি, বসুন না। জবাব শুনিয়া নরেন ক্ষণকাল স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বোধ করি মনে মনে এই কারণটা অনুসন্ধান করিল এবং পরক্ষণেই হঠাৎ অত্যন্ত ক্রুব্ধ হইয়া বলিয়া উঠিল, সেইটা কি? তাই আমি আপনার কাছে স্পষ্ট শুনতে চাই, বুঝলেন? আপনি কি কেনবার ছলে, মানে মানে আপনি কি কেনবার ছলে কাছে আনিয়ে আটকাতে চান নাকি? এও কি বাবা আপনার কাছে বাধা দিয়ে রেখেছিলেন নাকি? আপনি তো তাহলে দেখছি আমাকেও আটকে রাখতে পারেন। অনায়াসে বলতে পারেন, বাবা আমাকেও আপনার কাছে বন্ধক দিয়ে গেছেন। বিজয়া মুখ আরক্ত করিয়া বলিল, না না, সে কি? কালীপদ, তুই দাঁড়িয়ে কি আছিস? করছিস কি এখানে? ওগুলো নামিয়ে রেখে যা, পান নিয়ে আয়। ভৃত্য কেবলই প্রভৃতি টেবিলের উপরে একধারে সব নামিয়ে রাখছিল। সে বারবার বলতে লাগলো, মা, সব কিছু নিয়ে যাব? বলে চায়ের সব সরঞ্জাম একধারে নামাইয়া দিয়া প্রস্থান করিলে বিজয়া নিঃশব্দে নতমুখে চা প্রস্তুত করিতে লাগিল এবং অদূরে চৌকির ওপর নরেন্দ্র মুখখানা রাগে হাড়ির মতো করিয়া বসিয়া রহিল। সৃষ্টিতত্ত্বের যাহা অজ্ঞেয় ব্যাপার, তাহার সম্বন্ধে বিজয়া বড় বড় পণ্ডিতের মুখে অনেক আলোচনা, অনেক গবেষণা শুনিয়াছে, কিন্তু যে অংশটা তাহার জ্ঞাত, সে কোথায় শুরু হইয়াছিল, কি তাহার কার্য, কেমন তাহার আকৃতি প্রকৃতি, কি তাহার ইতিহাস, এমন দৃঢ় সুস্পষ্ট ভাষায় বলিতে সে যে আর কখনো শুনিয়াছে তাহার মনে হইল না। যে যন্ত্রটাকে সে এইমাত্র ভাঙা বলিয়া উপহাস করিতেছিল, তাহারই সাহায্যে কি অপূর্ব এবং অদ্ভুত ব্যাপার না তাহার দৃষ্টিগোচর হইল। এই রোগা এবং খ্যাপাটে গোছের লোকটা যে ডাক্তারি পাশ করিয়াছে, ইহাই তো বিশ্বাস করিতে মন চায় না। কিন্তু শুধু তাহাই নয়, জীবিতদের সম্বন্ধে ইহার জ্ঞানের গভীরতা, ইহার বিশ্বাসের দৃঢ়তা, ইহার স্মরণ করিয়া রাখিবার অসামান্য শক্তির পরিচয়ে সে বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেল। অথচ সামান্য লোকের মতো ইহাকে বাগাইয়া দেওয়ার কত না সহজ। শেষাশেষি সে কতক চুপ করিয়া থাকিয়া বসিয়াছিল। নিজের ঝোঁকে সে যখন নিজেই
বকিয়া বলিতেছিল এবং যাই বলিয়া যাইতেছিল, শ্রোতাটি হয়তো তখন তাহার ত্যাগ, ইহার সততা, ইহার সরলতার কথা মনে মনে চিন্তা করিয়া স্নেহ, শ্রদ্ধা, ভক্তিতে বিভোর হইয়া বসিয়া রহিল। হঠাৎ এক সময় নরেনের চোখে পড়িয়া গেল যে সে মিথ্যে করিয়া বলিতেছে, বোধহয় সে মিথ্যা বকিয়া মরিতেছে। কহিল, আপনি তো কিছুই শুনছেন না। বিজয়া চকিতে করিল, হ্যাঁ হ্যাঁ শুনছি বই কি। কি শুনছেন বলুন তো, কি শুনলেন এতক্ষণ আপনি? বাহ, একদিনেই বুঝি সবই শেখা যায় নাকি? না আমি শিখতে পারি বলুন তো? নরেন হতাশভাবে কহিল, না, আপনার কিছু হবে না বুঝলেন। আপনার মতো অন্যমনস্ক লোক আমি আর একটাও দেখিনি। বিজয়া লেশমাত্র অপ্রতিভ না হইয়া কহিল, একদিনে বুঝি হয় নাকি? আপনারই কি একদিনে সব শেখা হয়ে গেছিল? বলতে পারেন সে কথা? নরেন হো হো করিয়া হাসিয়া উঠিয়া বলিল, আপনার যে 100 বছরেও হবে না সেটা কিন্তু আমি বলে দিতে পারি। বিজয়া মুখ টিপিয়া হাসিয়া কহিল, আপনি? নইলে এই ভাঙা যন্ত্রটা আর কে নেবে বলুন তো? শেখাবেই বা কে? নরেন্দ্র গম্ভীর হইয়া কহিল, শুনুন, আপনারা নিয়ে কাজ নেই, আমি আপনাকে শেখাতে পারবো না। বিজয়া কহিল, তাহলে ছবি আঁকা শিখিয়ে দিন, সে তো শিখতে পারি। নরেন উত্তেজিত হইয়া বলিল, না না, তাও না। যে বিষয়ে মানুষের নাওয়া খাওয়া জ্ঞান থাকে না, তাতেই যখন মন দিতে পারলেন না, মন দেবেন ছবি আঁকাতে? কিছুতেই হবে না আপনার। তাহলে ছবি আঁকাও শিখতে পারবো না বলছেন আপনি? না না, পারবেন না। বিজয়া ছদ্ম গাম্ভীর্যের সহিত কহিল, কিছুই শিখতে না পারলে কিন্তু মাথায় সত্যি কি আমার শিং বেরোবে নাকি? তাহার মুখের ভাবে ও কথার ধরনে নরেন পুনরায় উচ্চ হাস্যে কহিয়া উঠিল, সেই হবে বুঝলেন, আপনার উচিত শাস্তি সেটাই হবে। বিজয়া মুখ ফেরাইয়া হাসি গোপন করিয়া বলিল, হ্যাঁ হ্যাঁ, তা বই কি, আপনি তো সেটা বলবেনই। আপনার শেখাবার ক্ষমতা নেই সেটা আপনি বলতে পারছেন না, তাই না? বলুন না। কিন্তু চাকরেরা কি করছে? আলো দেয় না কেন বলুন তো? একটু বসুন, আপনি একটু বসুন, আমি আলোটা দিতে বলি। বলিয়া দ্রুতপদে উঠিয়া দ্বারের পর্দা সরাইয়া অকস্মাৎ যেন ভূত দেখিয়া থামিয়া গেল। সম্মুখেই বসিবার ঘরে দুটো চৌকি দখল করিয়া পিতাপুত্র রাসবিহারী আর বিলাসবিহারী বসিয়া আছেন। বিলাসের মুখের ওপর কে যেন এক ছোপ কালি মাখাইয়া দিয়াছে। বিজয়া নিজেকে সংবরণ করিয়া লইয়া অগ্রসর হইয়া জিজ্ঞাসা করিল, ও আপনি আপনি কখন এলেন কাকাবাবু? আমাকে ডাকেননি কেন? রাসবিহারী শুষ্ক হাসি হাসিয়া কহিলেন, এই তো প্রায় আধ ঘন্টা এসেছি মা। তুমি তো ও ঘরে কথায় বার্তায় একটু ব্যস্ত ছিলে, তাই আর তোমাকে ডেকে বিরক্ত করিনি। ও, ওই বুঝি জগদীশের ছেলে? ও কি চায়? পাশের ঘর পর্যন্ত শব্দ না পৌঁছয় বিজয়া এমনি মৃদুস্বরে কহিল, একটা মাইক্রোস্কোপ বিক্রি করে উনি এখান থেকে যেতে চান, তাই আমাকে দেখাচ্ছিলেন আর কি। বিলাস ঠিক যেন গর্জন করিয়া উঠিল, কি মাইক্রোস্কোপ? ঠকাবার জায়গা পায় না, না? রাসবিহারী মৃদু ভৎসনা করিয়া ছেলেকে বলিলেন, উফ, এ কথা কেন বলছো তুমি? তার উদ্দেশ্য তো আমরা জানি নে, ভালোও তো হতে পারে। বিজয়া তার মুখের প্রতি চাহিয়া ঈষৎ হাস্যের সহিত ঘাড় নাড়িয়া কহিলেন, যা জানি নে সে সম্বন্ধে মতামত প্রকাশ করা আমি উচিত মনে করি না। তার উদ্দেশ্য মন্দ তো নাও হতে পারে। কি বলো মা? বলিয়া একটু থামিয়া নিজেই পুনরায় কহিলেন, অবশ্য জোর করে কিছুই বলা যায় না, সেও ঠিক। তা সে যাই হোক, ওতে
আমাদের আবশ্যকতা কি মা? দূরবীন হলেও না হয় কখনো সখনো দূরে টুরের জিনিসপত্র দেখতে কাজে লাগতো। ওকে ওকে কালীপদ, ও ঘরে আলো দিতে যাচ্ছিস? অমনি বাবুটিকে বলে দিস আমরা কিনতে পারবো না, বুঝলি? তিনি যেন চলে যান। বিজয়া ভয়ে ভয়ে বলিল, তাকে বলেছি আমি নেব। কেন বলছেন আপনি কাকাবাবু এ কথা? রাসবিহারী কিছুটা আশ্চর্য হইয়া কহিলেন, নেবে? কেন মা, কেন? তাতে তোমার প্রয়োজনটা কি? বিজয়া মৌন হইয়া চুপ করিয়া রহিল। রাসবিহারী জিজ্ঞাসা করিলেন, উনি কত দাম চান ওটা? 200 টাকা। রাসবিহারী দুই ভ্রু প্রসারিত করিয়া কহিলেন, 200? 200 টাকা চায়? বিলাস তাহলে নেহাত কি খারাপ বলেছে? কি বলো বিলাস? কলেজে তোমার FA ক্লাসের কেমিস্ট্রিতে তো এইসব অনেক ঘাটাঘাটি করেছ, 200 টাকা একটা মাইক্রোস্কোপের দাম? কালীপদ, যা যা যা, ওকে বল চলে যেতে। বল বল, এসব আমাদের লাগবে না, এসব ফন্দি করা এখানে কোনো খাটবে না। কিন্তু যাহাকে বলিতে হইবে সে যে নিজের কানে সমস্ত শুনিতেছে তাহার লেশমাত্র সন্দেহ নাই। কালীপদ যাইবার উপক্রম করিতেছে দেখিয়া বিজয়া তাহাকে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলিয়া দিল, তুমি শুধু আলোটা দিয়ে এসো, যা বলবার আমিই বলবো, তোমায় কিছু বলতে হবে না। বিলাস শ্লেষ করিয়া তাহার পিতাকে কহিল, কেন বাবা তুমি মিথ্যে অপমানিত হতে চাও বলো তো সবসময়? কেন? ওর হয়তো এখনো কিছু দেখিয়ে নিতে বাকি আছে। রাসবিহারী কথা কহিলেন না, কিন্তু ক্রোধে বিজয়ার মুখ রাঙা হইয়া উঠিল। বিলাস তাহার লক্ষ্য করিয়াও বলিয়া ফেলিল, আমারও অনেক রকম মাইক্রোস্কোপ আছে জানেন, দেখেছি, কিন্তু কিন্তু হো হো করে হাসার যেন একটা কেমন যেন মুখটা মনে হলো বেঁকে গেল তার। কাল খাওয়ানোর কথাও সে জানিতে পারিয়াছিল, আজ উচ্চ হাসে সকর্ণে সে শুনিয়াছিল। বিজয়া আজিকার বেশভূষার পরিপাট্য তাহার দৃষ্টি এড়াল না। বিজয়া তাহার দিকে সম্পূর্ণ পিছন ফিরিয়া রাসবিহারীকে কহিল, আমার সঙ্গে কি আপনার কোনো বিশেষ কথা আছে কাকাবাবু? আপনি বলতে পারেন। রাসবিহারী অলক্ষ্যে পুত্রের প্রতি একটু ক্রুদ্ধ কটাক্ষ হানিয়া স্নিগ্ধ কণ্ঠে বিজয়াকে কহিলেন, কথা আছে বই কি মা, কিন্তু তার জন্য তাড়াতাড়ি কি? একটু থামিয়া কহিলেন, আর ভেবে দেখলাম ওকে কথা যখন দিয়েছ তখন যাই হোক সেটা নিয়ে নেওয়াই উচিত বই কি। 200 টাকার বেশি না হয় না। আমার তো মনে হয় 200 টাকা বেশি না, কথার দামটা মা তোমার বেশি। তা না হয় ওকে কাল একবার এসে টাকাটা নিয়ে যেতে বলো। বিজয়া এ প্রশ্নের জবাব না দিয়া জিজ্ঞাসা করিল, আপনার সঙ্গে কি কোনো কথা আছে কাকাবাবু? যদি কাল বলি তাহলে কি কোনো অসুবিধা হবে? রাসবিহারী একটু বিস্মিত হইয়া কহিলেন, কেন মা? বিজয়া মুহূর্তকাল স্থির থাকিয়া দ্বিধা সংকোচ সংবরণ করিয়া বলিল, না, অনেক রাত হয়ে যাচ্ছে, আবার অনেক দূর তো যেতে হবে, ওর সঙ্গে আবার কিছু আলোচনা করবার দরকার আছে, তাই জন্য বলছিলাম। তাহার এই স্পর্ধিত প্রকাশ্যতায় বৃদ্ধ মনে মনে স্তম্ভিত হইয়া গেলেও বাহিরে লেশমাত্র কোনো প্রমাণ দিতে চাইলেন না। চাহিয়া দেখিলেন পুত্রের ক্ষুদ্র ক্ষুদ্র চক্ষু দুটি অন্ধকারে হিংস্র সাপদের মতন ঝকঝক করিতেছে, এবং কি একটা বলিবার চেষ্টায় যেন একটা যুদ্ধ চলিতেছে সেখানে। ধূর্ত রাসবিহারী অবস্থাটা চক্ষের নিমিষে বুঝিয়া তাহাকে কটাক্ষে নিবারণ করিয়া প্রফুল্ল হাসি মুখে কহিলেন, বেশ বেশ তো মা, তুমি কাল সকালেই না হয় বলো, আমি কাল সকালেই আবার আসব।
বিলাস অন্ধকার হয়ে আসছে বাবা, চল চল আমরা যাই বলিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং ছেলের বাহুতে একটা মৃদু আকর্ষণ দিয়া তাহার অবরুদ্ধ দুর্দাম ক্রোধ ফাটিয়া বাহির হইবার পূর্বে তাহাকে লইয়া বাহির হইয়া গেলেন। বিজয়া সেই অবধি বিলাসের প্রতি একেবারেই চাহে নাই, সুতরাং তাহার মুখের ভাব, চোখের চাহনি স্বচক্ষে দেখিতে না পাইলেও মনে মনে সমস্তটাই অনুভব করিতে পারিতেছিলেন। কালীপদ এই ঘর ওই ঘর করিয়া বাতি দিয়া চলিয়া আসিল। তারপর কহিল, ও ঘরেও মা আলো দিয়ে এসেছি বুঝলে। আচ্ছা বলিয়া বিজয়া নিজেকে সংযত করিয়া পরক্ষণে পর্দা সরাইয়া ধীরে ধীরে এই ঘরে আসিয়া উপস্থিত হইল। নরেন ঘাড় হেট করিয়া কি যেন ভাবিতেছিল, উঠিয়া দাঁড়াইল। তাহার নিঃশ্বাস চাপিবার ব্যর্থ চেষ্টাও বিজয়ের কাছে ধরা পড়িল। একটুখানি চুপ করিয়া নরেন দুঃখের সহিত কহিল, এটা আমি সঙ্গে নিয়ে যাচ্ছি বুঝলেন, কিন্তু আজকের দিনটা আপনার বড় খারাপ গেল। কি জানি কার মুখ দেখে সকালে যে উঠেছিলেন, আপনাকে অনেক অপ্রিয় কথা আমিও বলেছি, আবার ওরাও বলে গেলেন। বিজয়ের মনের ভিতরকার জ্বালা তখনও যেন আরও বাড়িয়া গেল। সে মুখ তুলিয়া চাহিয়া তাহার অন্তরে দাহ দুচক্ষে দীপ্ত করিয়া উঠিল। অবিচলিত কণ্ঠে কহিল, তার মুখ দেখেই আমার যেন রোজ ঘুম ভাঙে, যার মুখ দেখে আজ আমার ঘুম ভেঙেছিল। আপনি সমস্ত কথা নিজের কানে শুনেছেন বলেই বলছি যে আপনার সম্বন্ধে তারা যেসব অসম্মানের কথা বলেছিলেন সে তাদের অনধিকার চর্চা। কাল তাদের আমি তা বুঝিয়ে দেব। অতিথির অসম্মান যে তাহার কিরূপ লাগিয়াছে নরেন তাহা বুঝিয়াছিল, কিন্তু শান্ত সহজভাবে কহিল, তার আবশ্যকতা কি আছে বলুন না। এসব জিনিসে ধারণা নেই বলেই তাদের সন্দেহ হয়েছে, নইলে আমাকে অপমান করা তাদের কোনো লাভ হবে বলে তো মনে হয় না। আপনার নিজেরও তো প্রথমে নানা কারণে সন্দেহ হয়েছিল, সে কি অসম্মান করার জন্য? তারা আপনার আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, আমার জন্যে তাদের ক্ষুণ্ণ করবেন কেন আপনি? কিন্তু রাত অনেক হয়ে যাচ্ছে, আমি আজকে যাই বুঝলেন। কাল কি পরশু একবার আসতে পারবেন? কাল কি পরশু? কিন্তু আর তো আমার সময় হবে না, আমি তো চলে যাচ্ছি। অবশ্য কালই চলে যাব না, আমি কলকাতায় কয়েকদিন থাকতে হবে, কিন্তু আর তো দেখা করবার। বিজয়া দুই চক্ষু জলে ভরিয়া তাকাইল। সে না পারিল মুখ তুলিতে, না পারিল কথা কইতে। নরেন আপনি একটু হাসিয়া ফেলিয়া বলিল, আপনি নিজে এত হাসতে পারেন, আর আপনারই এত সামান্য কথায় রাগ হয়? আমি বরঞ্চ একবার রেগে আপনাকে মোটা বুদ্ধি প্রভৃতি অনেক কথা বলে ফেলেছি, কিন্তু তাতে তো রাগ করেননি আপনি, বরঞ্চ মুখ টিপে হেসেছিলেন। দেখে আমার কিন্তু রাগ হচ্ছিল, কিন্তু আপনাকে আমার সর্বদা মনে পড়বে জানেন। আপনি ভারী হাসাতে পারেন। ক্ষান্ত বর্ষণ বৃষ্টির পর দমকা হাওয়ায় যেমন করিয়া পাতা হইতে জল ঝরিয়া পড়ে, তেমনি শেষ কথাটায় কয়েক ফোঁটা চোখের জল বিজয়ার চোখ দিয়ে টপ টপ করিয়া মাটির ওপরে ঝরিয়া পড়িল। কিন্তু পাছে হাত তুলিয়া মুছিতে হয়, অপরের দৃষ্টি আকর্ষিত হয়, তাই ভেবে নিঃশব্দে নত মুখে স্থির থাকিয়া দাঁড়াইয়া রহিল। নরেন বলিতে লাগিল, এটা নিতে পারলেন না বলে কিন্তু আপনি দুঃখিত, তাই বলে সহসা কথার মাঝখানে থামিয়া গিয়া এই কাণ্ডজ্ঞান বর্জিত, এই একটা বৈজ্ঞানিক চক্ষের নিমিষে যে এরম কাণ্ড করিয়া বসিল, তা কিন্তু ভাবিয়া পারলাম না আমি।
অকস্মাৎ হাত বাড়াইয়া বিজয়ার চিবুক তুলিয়া লইয়া সবিস্ময়ে বলিয়া উঠিল, এ কি, এ কি, আপনি আপনি কাঁদছেন? বিদ্যুৎ বেগে বিজয়া 2 পা পিছাইয়া গিয়া চোখ মুছিয়া ফেলিল। নরেন হতবুদ্ধি হইয়া শুধু জিজ্ঞাসা করিল, কি হলো, কি হলো আপনার? আপনি কাঁদছেন কেন? বিদ্যুৎ বেগে বিজয়া 2 পা পিছাইয়া দিয়া চোখ মুছিয়া ফেলিল। নরেন হতবুদ্ধি হইয়া শুধু জিজ্ঞাসা করিল, কি হলো আপনার, বলুন না। এ সকল ব্যাপারে সে বেচারা বুদ্ধির অতীত মনে হইল। তাই সে বারবার জিজ্ঞাসা করিতে লাগিল, কি হইল, আপনি আপনি মানে কি? না, আপনি কাঁদছেন কেন, বলুন না। আমি কি কোনো অন্যায় কথা বলে ফেলেছি? সত্যিই তো। এই সামান্য ব্যবহারে বিজয়া চোখের জল ফেলল কেন? জানতে হলে আপনাকে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব। আজ তাহলে এইটুকুই। তবে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আগের পর্বগুলো শোনেননি তারা আগের পর্বগুলো শুনে নেবেন। আর যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এইটুকুই। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।